আপনারা জানেন আমাদের ক্রিমিনাল প্রসিজিওর কোড বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, একসময় মায়ানমার সহ সব জায়গায় অ্যাপ্লিকেবল ছিল। 1898 সালের আইন এবং দণ্ডবিধি 1860 সালের আইন। সেই থেকে আজ পর্যন্ত একটা নজিরও নাই যেখানে দ্বিতীয় কনফেশন দিয়ে একজন মানুষকে সাজা দেওয়া যায়। মুফতি হান্নান একটা কনফেশন দিয়েছেন, কনফেশন দিয়ে তিনি বর্ণনা দিয়েছেন, সরকার পরিবর্তন হয়ে গেল, তাকে আবার রিমান্ডে নেওয়া হলো। কোথায় রাখা হলো জানেন? এটার নাম TFI সেল, টাস্ক ফোর্স ইন্টেলিজেন্স সেল। এই টাস্ক ফোর্স ইন্টেলিজেন্স সেল ছিল মূলত DGFI এর আরেকটা কারাগার। এই টাস্ক ফোর্স ইন্টেলিজেন্স সেলে এই ভদ্রলোককে 47 দিন রাখা হয়। আব্দুল কাহার আকন্দ নামে একজন ইনভেস্টিগেটিং অফিসার ছিলেন, তিনি তাকে সেখানে নিয়ে যান। 47 দিনের টাস্ক ফোর্সে থাকার পরে তিনি কোর্টে এসে আরেকটা দরখাস্ত দেন। দরখাস্ততে বলেন, আমি অতীতে অনেক স্বীকারোক্তি দিয়েছিলাম, তবে আমার বিবেকে অনেক কিছু এখন নতুন করে জেগে উঠছে, সুতরাং আমি নতুন করে কিছু কথা বলতে চাই। তো কোর্ট বললেন যে হঠাৎ করে বিবেক জেগে উঠলো, এই TFI সেলের ভিতরে 47 দিন থাকার পরে বিবেক জেগে উঠেছে। TFI সেলের পরে 47 দিন থাকার পরে তো বিবেক ধ্বংস হয়ে যাওয়ার কথা, এখন বিবেক জেগে উঠেছে। জেগে উঠে তিনি দরখাস্ত দিয়েছেন। এইবার এসে কাকে কাকে আসামি বলতেছেন? তারেক রহমান সাহেবের সাথে নাকি তার মিটিং হয়েছে, তার নাকি মিটিং হয়েছে মুজাহিদ সাহেবের সঙ্গে। এই বক্তৃতা দিয়ে এখন এসে দেখেন আশ্চর্য, এটা বলার পরে তিনি আবার একদিন কোর্টে আসলেন, বলে আমার বিবেক আবার জেগে উঠেছে। বলে কি করে জেগে উঠলো? বলে আমি এভাবে তারেক রহমান, মুজাহিদ সাহেব, পিন্টু সাহেব, আব্দুল সালাম পিন্টু, কায়কুবাদ, ওনাদেরকে জড়িয়ে যে বক্তৃতা দিয়েছিলাম, আমি এটা প্রত্যাহার করতে চাই। তো কোর্ট বলেন আপনার বিবেক মাঝে মাঝে জেগে উঠে দেখি। তো বলছে হ্যাঁ জেগে উঠেছে আমার বিবেক। আবার তিনি আরেকটা দরখাস্ত দিলেন, দরখাস্ততে বললেন অমুকের বিরুদ্ধে তারেক রহমান সাহেব, মুজাহিদ সাহেব, কায়কুবাদ সাহেব, আব্দুল সালাম পিন্টু সাহেব, এদেরকে জড়িয়ে যে আমি বক্তৃতা দিয়েছি তার সবই মিথ্যা কথা, সঠিক বলি নাই। এখন বলেন এই লোকটাকে আগে ফাঁসি না ঝুলিয়ে কোনো উপায় আছে? এবার আপনারা বিবেচনা করেন। দিস ছায়া সংসদ উইল ডিসাইড, উইল টেক এ পজিশন। এরকম লোক যে একবার দিয়েছে, দেওয়ার পরে বলে যে আমার বিবেক জেগে উঠছে, আবার কয়েকদিন পরে আবার বিবেক জেগে উঠে, TFI সেলে গেলে বিবেক একরকম হয়ে যায়, আবার বিবেক থেকে এই লোক এখন যদি জীবিত থাকতো, আপনাদের কি মনে হয় নতুন করে বিবেক গজাইতো না? এই জন্য তাকে মেরে ফেলা শ্রেয় না বাঁচিয়ে রাখা শ্রেয়? এই জন্য তাকে ফাঁসি দিয়ে দেওয়া শ্রেয়। আশ্চর্য বিষয়, ওকে ফাঁসি দিয়েছে কোন মামলা জানে? ওকে ফাঁসি দেওয়া হয়েছে ব্রিটিশ হাই কমিশনার আনোয়ারুল্লাহ চৌধুরী ছিলেন সিলেটে। এই সিলেটে গিয়েছিলেন তিনি শাহজালালের মাজার জিয়ারত করতে। মাজার থেকে বেরিয়ে আসার সময় একটা বোমা বিস্ফোরণ হয়। এ আরেক নজির, এটাও পৃথিবীর ইতিহাসে খুবই বিকল। এক মামলার কনফেশনাল স্টেটমেন্ট আরেক মামলায় ব্যবহার করে তাকে ফাঁসি দেওয়া হয়েছে। এটা কখনো হয় না। একটা মামলার কনফেশন, স্বীকারোক্তি আরেকটা মামলায় ব্যবহার করা যায় না। ইট ইজ নট অ্যাপ্রুভড বাই দি ক্রিমিনাল জুরিসপ্রুডেন্স। কিন্তু ব্যবহার করে এই মামলায় উনি কোনো কনফেশন করেননি, অন্য মামলায় কনফেশন করেছেন, তার অংশ হিসেবে এখানে নিয়ে তাকে ফাঁসি দেওয়া হয়েছে। আমার মনে হয় তৎকালীন সরকার এগুলো করা ছাড়া তাদের সামনে আর কোনো উপায় ছিল না। এটাই ছিল তাদের কাছে সবচাইতে বড় জুজুবুরির ভয় দেখানোর তরিকা। 10 ট্রাক অস্ত্র মামলা শুনানি হচ্ছে। লুৎফুজ্জামান বাবর এই মামলার আসামি, একটা মামলা থেকে খালাস পেয়েছেন, আরেকটা মামলা আগামীকালকে শুনানির জন্য আছে। আশ্চর্য দেখতে পাবেন, প্রথম মামলার তদন্ত হয়ে গেছে, সব শেষ, সাক্ষী প্রমাণ নেওয়া হয়ে গেছে 31 জন। এই সময় সরকার পরিবর্তন হয়ে গেছে, পরিবর্তন হয়ে নতুন সরকার আসছে। 31 জন সাক্ষী হয়ে যাওয়ার পরে দরখাস্ত করেছে কোর্টে যে আমরা মামলার আবার তদন্ত করতে চাই। এইবার তদন্তর জন্য আদেশ দিয়েছে। এই সময় আসামি হচ্ছে লুৎফুজ্জামান বাবর, ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রহিম, নতুন সেট অফ পিপল, DGFI চিফ, তৎকালীন NSI চিফ, সবাই এই মামলার আসামি হচ্ছে। 21শে আগস্ট মামলায় 28 জন সাক্ষী শেষ হয়ে গেছে। 28 জন সাক্ষী শেষ হয়ে যাওয়ার পরে সরকার পরিবর্তন হয়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেছে। তারা কোর্টকে গিয়ে বলছে যে আমরা একটা দরখাস্ত দিলাম, নতুন করে তদন্ত করতে চাই। নতুন তদন্ত রিপোর্টে এসে আসামি হচ্ছেন জনাব তারেক রহমান, আসামি হচ্ছেন আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, আসামি হচ্ছেন অন্যান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ। এবং তাতে মুফতি হান্নানের, দেখেন বাংলাদেশের ইতিহাসে, পুরা ভারতীয় সাবকন্টিনেন্টের ইতিহাসে কেউ দেখাতে পারবে না
যে একজন ব্যক্তি একবার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর সরকার পরিবর্তন হয়ে আরেকটা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে নতুন লোককে আসামি করে। আমি বলেছিলাম কোর্টে যে 400 বছরের ফৌজদারি বিচার ব্যবস্থার ইতিহাসে একটা নজির যদি কেউ দেখাতে পারে যে এই রকম ঘটনা ঘটেছে, যে সরকার পরিবর্তন হয়ে যাওয়ার পরে নতুন করে তদন্ত করে সকল নতুন মানুষকে আসামি করা হয়েছে, তাহলে দেখান, রাষ্ট্রপক্ষ দেখান, আসামিপক্ষ দেখান, অন্য যে কোনো আইনজীবী দেখাক, একটা এক্সাম্পলও কেউ দেখাতে পারেনি। দিস ওয়ার দি আনপ্রেসিডেন্টেড ইনসিডেন্ট হ্যাপেন্ড ইন বাংলাদেশ, স্পেসিফিক্যালি ইন জুডিশিয়াল মেকানিজম। এই জন্য তো এগুলো তো হওয়ার কথা না। 21শে আগস্ট গ্রেনেড হামলার মামলার সাক্ষী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম থাকলেও তিনি কখন সাক্ষী দিতে যাননি, বিষয়টি আপনি কিভাবে দেখছেন? তিনি যাননি, তিনি কোর্টে যেতে চাননি, কারণ 21শে আগস্টের যে গ্রেনেড হামলার মামলার রায় হয়েছে আপনারা দেখেছেন, হাইকোর্টে সকলেই খালাস পেয়ে গেছে। এর পিছনে কারণ কি? এক আন্দাজ, অনুমান, ফিকটিশিয়াস সায়েন্স ফিকশন ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছিল। এজ ইফ আপনি কোর্ট কাছারিতে বিচার করতে হবে তো সাবতের ভিত্তিতে, এভিডেন্সের ভিত্তিতে, আন্দাজ, অনুমান, কল্পকাহিনীর ভিত্তিতে নয়। ইউ মাস্ট প্রডিউস বিফোর দ্য কোর্ট ক্রেডিবল এবং রিলায়েবল এভিডেন্সেস টেস্টেড বাই ক্রস এক্সামিনেশন। তাহলে যদি কোর্টে এটা উপস্থাপন করতে না পেরে রেটরিক সাজা তো দিতে পারবেন না। ইউ মাস্ট, 21শে আগস্ট হয়েছে, ঘটনা হয়েছে, কিন্তু আপনি সাজা দিবেন কাকে? যাকে ইচ্ছা তাকে? ইউ মাস্ট আইডেন্টিফাই হু কমিটেড ক্রাইম, অনলি দেন ইউ ক্যান ইম্পোজ পানিশমেন্ট। এখন আমাদের কনসান্সে যদি এরকম হয় যে একটা ঘটনা ঘটেছে, যাকে ইচ্ছে তাকে বিচার করে সাজা দিয়ে দাও, দ্যাট উড বি মিসনোমার অফ দি কনসেপ্ট অফ ন্যায় বিচার। So what we expect everything should be tried with proper evidences. এখন যেমন ধরেন আপনার বিচার হচ্ছে, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে বিচার হচ্ছে, এই গণহত্যার বিচার হচ্ছে, কিংবা মানবতা বিরোধী অপরাধের বিচার হচ্ছে। I am giving them thanks. They have collected such a credible evidences from different sources, যে কে কার সাথে কি ফোনে কথা বলেছিলেন, কে কাকে কি চিঠি পাঠিয়েছেন, কে কাকে কি আদেশ দিয়েছেন, কিভাবে স্নাইপার ইউজ করার আদেশ আসলো, কিভাবে হেলিকপ্টার ব্যবহার করার আদেশ আসলো, কে সেই হেলিকপ্টার ব্যবহার করতে বলল, মিনিস্ট্রি অফ হোম আইজিপিকে কি বলেছেন, আইজিপি র্যাবকে কি বলেছেন, র্যাব আবার বিজিবিকে কি বলেছেন। দিজ আর দ্য ম্যাটেরিয়ালস দে হ্যাভ কালেক্টেড। এই জন্য বিচার করতে গেলে উই নিড প্রপার এভিডেন্সেস। রেটরিক দিয়ে বিচার করা যাবে না। রেটরিক বক্তৃতা হতে পারে, কিন্তু বিচারের কর্মকাণ্ড হতে পারে না। 21শে আগস্টে রেটরিক দিয়ে বিচার করার চেষ্টা করা হয়েছে, এভিডেন্স উপস্থাপন করতে পারেনি, সেই জন্য হাইকোর্ট খালাস করে দিয়েছে। সুপ্রিম কোর্টে হাজার হাজার মামলা করেছি আমি, হাজার হাজার, শত শত না, হাজার হাজার মামলা করেছি। একটা মামলার ভিতরেও পত্রিকায় যা আসে, পরবর্তীতে সাক্ষ্য প্রমাণে কোর্টে যা আসে, তার সঙ্গে কোনো মিল পাওয়া যায় না। পত্রিকায় এসেছে, বাড়ি ঘেরাও করে রেখেছে, কেন? এখানে জঙ্গি তৎপরতা চলছে। অভিযান হলো, সোয়াদ গেল, র্যাব গেল, আরো যা আছে, ডগ স্কোয়াড গেল, আক্রমণ করলো, বাইরে থেকে ভিতরে গোলাগুলি হলো, 2-4 জন লোক মারা গেল। এরপরে কনফেশন হয়, কোর্টে এসে দেখা গেল এই ফাইল যখন আসে বিচারের জন্য, কিছুই নাই, নো কনফেশন। তাহলে এখন কি বলবেন? এটা আপনারা বিবেচনা করবেন, কি বলবেন।